ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं बीजेश्वर शिवजीर चरणे भूमिष्ठ प्रणाम निवेदन करी। प्राणाराम यूट्यूब चैनेलेर दर्शकबृंद, श्रोतृबृंद, आपनादेर सकलके अंतरे श्रद्धा एवं नमस्कार जानाई। आमरा आलोचना करछिलाम मूल्यबोधे धन्य जीवन, सद्य प्रकाशित এই বইটি থেকে, যেখানে ছাত্রদের 5টি গুণাবলীর কথা আলোচনা হচ্ছিল। কি করলে ভালো ছাত্র হওয়া যায়, ছাত্র জীবনের মূল্যবোধ কি, এ বিষয়ে আলোচনা হচ্ছিল। যেখানে বলা হচ্ছিল, ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চপ্রতিজ্ঞায় শাস্ত্রাধ্যয়ন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায়। কি করলে ভালো ছাত্র হওয়া যায়, তাদের 5টি প্রতিজ্ঞায় দৃঢ়বদ্ধ হতে হয়। প্রথম সংকল্প তাদের গ্রহণ করতে হয়, তারা স্বাস্থ্যবিধি মেনে চলবে। দ্বিতীয় সংকল্প অধ্যয়নশীল হবে। তৃতীয় সংকল্প তারা সত্যবাদী হবে। চতুর্থ সংকল্প ছাত্ররা পরোপকারী হবে। এবং পঞ্চম তথা শেষ সংকল্প তারা ঐক্যবদ্ধ হয়ে চলবে। ইতিমধ্যেই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা এ বিষয়ে আলোচনা শেষ করেছি। আমাদের দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা চলছে, অধ্যয়নশীল হওয়া বিষয়ে আলোচনা। কি করলে আপনি ভালো অধ্যয়নশীল হতে পারবো, কিভাবে পড়াশোনা করলে বেশি মনে রাখা যাবে, এসব নিয়ে আলোচনা হচ্ছে। আগের দিনে আমরা সপ্তম পর্বের আলোচনায় স্টুডেন্টের একটি ডেফিনিশন বা সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম। স্টুডেন্ট কথাটি বানান করলে দাঁড়ায় ইংরেজিতে STUDENT। এর মধ্যে এস কথাটি দিয়ে বলা হয়েছিল, এস কথাটির ব্যাখ্যায় বলা হয়েছিল ছাত্ররা কেমন হবে না, সেলফ এস্টিমড, তারা আত্মশ্রদ্ধাশীল হবে। দ্বিতীয় টি এই অক্ষরটি দিয়ে বলা হয়েছিল ট্রুথফুল হবে, তারা সত্যবাদী হবে। ইউ দিয়ে বলা হয়েছিল আনসেলফিশনেস বা নিঃস্বার্থপর হবে। ডি দিয়ে বলা হয়েছিল ডিলিজেন্ট হবে বা পরিশ্রমী হবে। ই দিয়ে বলা হয়েছিল এনথুসিয়াস্টিক হবে বা উৎসাহী হবে। এন দিয়ে বলা হয়েছিল নোবেল হবে বা উদার হবে, মহৎ হবে। টি দিয়ে বলা হয়েছিল টাইম কনসাস অর্থাৎ সময় সচেতন হবে। তাহলে আত্মশ্রদ্ধাশীল হলে ভালো ছাত্র হওয়া হয়, সত্যবাদী হলে ভালো ছাত্র হওয়া হয়, নিঃস্বার্থপর হলে ভালো ছাত্র হওয়া হয়, পরিশ্রমী হলে ভালো ছাত্র হয়, উৎসাহী হলে সে ভালো ছাত্র হবে, উদার মহৎ হলে সে ভালো ছাত্র হবে এবং সময় সচেতন হলে সে ভালো ছাত্র হবে। আর ভালো ছাত্র মানে ভালো মানুষ। ভালো মানুষ হওয়া মানে সেখানে তার নিজের আনন্দ, নিজের শান্তি, সেই পরিবারে আনন্দ, পরিবারের শান্তি, একটা দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি সব। কারণ ভালো ছাত্র ভালো নাগরিক হবে, আর ভালো নাগরিকরাই একটি ভালো দেশ গঠন করে। অতএব একটি ভালো দেশ পেতে হলে ভালো ছাত্র হওয়া নিশ্চিত হতে হয়। আমরা এর মধ্যে তাহলে সপ্তম পর্ব আলোচনা শেষ করেছি। আজকের আলোচনা হচ্ছে অষ্টম পর্বের আলোচনা, যেখানে বলা হচ্ছে ভালো ছাত্র মানে ভবিষ্যতের ভালো মানুষ। এই ভালো মানুষের 5টি লক্ষণ বলে একটি সুভাষিতে উল্লেখ করা হয়েছে। সুভাষিতটি রূপ বলা হয়েছে, পাত্রে ত্যাগী, গুণে রাগী,
संविभागी च बंधुषु शास्त्रे बोद्धा रणे योद्धा पुरुष पंचलक्षण। बांगला पद्यरूप एरकम पात्रे दान गुणे अनुराग बंधु माझे विषय विभाग शास्त्रे बोद्धा रणे योद्धा वीर पुरुष लक्षण पंच जेन स्थिर। पात्रे दान माने सत्पात्रे दान करते हबे। यथेच्छ दानेर परिवर्ते बला हयेछे जे दानेर मध्य दिए सत्यिकारे एकटी मानुष से निजे सामर्थ्य अर्जन करबे, उपकार पेये से निजे जीवन गठन करबे एवं समाजेर एकजन सुनागरिक रूपे निजे काज करे समाज के उन्नत करबे। आमरा जखनी कोनो जायगाय रिलिफ इत्यादि करते जाई अनेक समय देखी जे मानुषेर मध्य थेके अनेक समय कथा ओठे एई मानुषटी एरकम एतटा दरिद्र नय जे रिलिफ पावार मतन ता सत्त्वेও ए दान निच्छे एरकम एक अभियोग आमरा शुनते पाई। एर थेके बोझा जाच्छे जे सत्यिकारेर निडी ताके दान करा बेशी प्रयोजन। किन्तु एटी आमरा सब समय ठीकभावे निर्वाचन करते पारी ना, एटाও घटना। सब मानुषके चेना जाबे ना, कार कि असुविधा आछे सेगुलो आमरा अनेक समय जानी ना। आबार जादेर सत्यिकारेर असुविधे आछे तारा अनेक समय लाजुक हय, अन्येर काछे हाथ पातते तारा कुंठित बोध करे। अतएव से आसছে না মানে যে তার প্রয়োজন নেই এমন নয়। আবার যারা আসছেন তাদের হয়তো প্রয়োজন নেই তবু যেন আচ্ছা পাওয়া যাচ্ছে নিয়ে নাও এরকম একটা ভাব নিয়ে তারা এসে ওই দান গ্রহণ করতে আসে। এ সম্বন্ধে সারদা মা একটি সুন্দর সমাধান সূত্র দিয়েছেন। তিনি বলছেন যে যে প্রার্থী হয়ে আসবে সেই দরিদ্র, এটা সে যদি এই বাস্তবসম্মতভাবে দরিদ্র নাও হয় মনের দিক থেকে সে দরিদ্র। অতএব এগুলো নিয়ে খুব চুলচেরা হিসেব করে আমরা সবসময় দিতে পারি না। যে প্রার্থী হয়ে আসবে তাকেই যদি আমরা সাহায্য করি সেক্ষেত্রে মা এই সমাধানই বলছেন। যাই হোক তা সত্ত্বেও দেখতে হবে যে সত্যিকারে দরিদ্র তাকেই আমরা দান করব, তাকে সাহায্য করে তাকে যে যে অবস্থায় আছে যেখানে যার ঘাটতি রয়েছে সেখানে তাকে সাহায্য করে সেখান থেকেই তাকে উন্নতির পথে নিয়ে যাওয়া, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। মোট কথা তাহলে পাত্রে ত্যাগী মানে পাত্রে সৎপাত্রে দান করতে হবে। গুণে রাগী, যে মানুষের মধ্যে কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে, গুণ আছে, তাকে যথাযোগ্য সম্মান দিতে হয়, তার প্রতি অনুরাগ আমাদের থাকবে, তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে, সেটিকে বলা হয়েছে গুণে রাগী। গীতাতেও বলা হয়েছে যে যজ্জদ বিভূতিমৎ সত্ত্বম শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্বম মম তেজংস সম্ভবম। বলা হয়েছে যার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো আসলে ঈশ্বরের শক্তিতেই সেই গুণে একটি মানুষ গুণান্বিত হয়েছে। সেখানে ঈশ্বরেরই ঐশ্বর্য, ঈশ্বরেরই বিভূতি বুঝতে হবে। তা না হলে ঈশ্বরের কৃপা না থাকলে তার মধ্যে এই গুণটা কী করে এলো? সে না যজ্জদ বিভূতিমৎ সত্ত্বম, বিভূতি মানেই হচ্ছে ঐশ্বর্য, যার মধ্যে যা ঐশ্বর্য আমরা দেখব। যজ্জদ বিভূতিমৎ সত্ত্ব শ্রীমদূর্জিতমেব বা তত্তদেবাবগচ্ছত্বম মম তেজংস সম্ভবম। সে ঈশ্বরের তেজ, ঈশ্বরের শক্তিতেই শক্তিসম্পন্ন হয়ে ওই মানুষটি ওই গুণে গুণান্বিত হয়েছেন। সেজন্য যেহেতু এখানে ঈশ্বরেরই শক্তির প্রকাশ, তাকে সেভাবে শ্রদ্ধা করা আমাদের প্রয়োজন। তার প্রতি আমাদের রাগী মানে এখানে অনুরাগ, তার প্রতি শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা এটি থাকতে হবে।
গুণী মানুষের সমাদর করা শিক্ষা নিতে হবে আমাদের। তাহলে পাত্রে ত্যাগী, গুণে রাগী। গুণী ব্যক্তির প্রতি আমরা যদি সম্মান প্রদর্শন করতে পারি তাহলে আমি আপনি ভালো পুরুষ, আদর্শ মানুষ হই। পাত্রে ত্যাগী, গুণে রাগী, সম্বিভাগী চ বন্ধুষু। যে ধন সম্পদ আমার আপনার করায়ত্ত হবে, বন্ধুদের সঙ্গে সেগুলো ভাগ করে আমাদের গ্রহণ করার কথা বলা হচ্ছে। তা না হলে আমি আপনি সঞ্চয় করে রেখে দিলাম, বলছে ন দেবায়, দেবতার সেবায় লাগে না, অন্য বন্ধুবান্ধবের সেবায় লাগে না। কৃপণস্যার্জিতম ধনম ভুঞ্জতে রাজ তস্করই। কৃপণের ধন রাজা অর্থাৎ গভর্নমেন্ট সে হচ্ছে ক্রোক করে নেয়, আর নাহলে ডাকাতে চোরে তারা হচ্ছে লুণ্ঠন করে নেয়। সেজন্য বলা হয় যে আমাদের ধন সম্পদ হলে সেটি দিয়ে সদ্ব্যয় করতে হবে। বন্ধুবান্ধবের সেবায়, যারা প্রার্থী তাদের কাজে এগুলি যেন লাগে, সেজন্য বলা হয়েছে এখানে সম্বিভাগী চ বন্ধুষু। আর বলা হয়েছে শাস্ত্রে বদ্ধা, শাস্ত্র অনুসরণ করা, অনুশীলন করা, জ্ঞানের চর্চা করা, এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ। শাস্ত্রে বদ্ধা, রণে যোদ্ধা, ভয় না পাওয়া, সংগ্রাম, এটি হচ্ছে জীবন। স্ট্রাগল 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 আনটু ডেথ, স্বামীজি বলছেন মৃত্যু পর্যন্ত এই সংগ্রাম থাকবেই, এই সংগ্রামী জীবন। সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমা এই জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাহলে পুরুষের বা মানুষের 5টি লক্ষণ, ভালো মানুষের, সফল মানুষের 5টি লক্ষণ বলে বলা হয়েছে। পাত্রে ত্যাগী, গুণে রাগী, সম্বিভাগী চ বন্ধুষু, শাস্ত্রে বদ্ধা, রণে যোদ্ধা, পুরুষ পঞ্চলক্ষণ। পাত্রে দান, গুণে অনুরাগ, বন্ধু মাঝে বিষয় বিভাগ, শাস্ত্রে বদ্ধা, রণে যোদ্ধা, বীর পুরুষ লক্ষণ পঞ্চ যেন স্থির। এরপরে বলা হয়েছে যে আমাদের ভালো থাকার জন্য, আত্মত্রাণের জন্য পরীক্ষা ভীতি দূর করার গুরুত্ব রয়েছে। আমরা পড়াশোনা করি কিন্তু তা সত্ত্বেও দেখি যে ঠিক পরীক্ষার দিনে গিয়ে যেন আমাদের মনে হয় যে আমরা আজকে সব ভুলে যাচ্ছি। ছাত্রছাত্রীরা অনেক সময় বলে, মাকেই বিশেষ করে বেশি করে বলে, ও মা আমি তো এই সারা বছর ধরে পড়াশোনা করেছি, কিন্তু কালকে আমি এই ইংরেজি পরীক্ষা দেবো, আজকে আমি ইংরেজি কথাগুলো সব মনে করার চেষ্টা করছি, কিন্তু দেখছি সব যেন আজকে ভুলে যাচ্ছি। ঠিক পরীক্ষার দিনই মনে হয় সে ইতিহাস হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, সেই বিষয়গুলো যেন সে ভুলে যাচ্ছে। এরকমটা অনেক ছাত্রছাত্রীর কাছ থেকে আমরা জানতে পারি। কেন এই কারণটা হয়, এই বিষয়টা হয়? আসলে রিভিশনের গুরুত্ব অপরিসীম রয়েছে, এটা আমরা বুঝতে পারি না। আমরা সবসময় ছাত্রদের বলি পড়ো 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 পড়ো, কিন্তু শুধু পড়লে হবে না, জানা জিনিসগুলোও কিন্তু আমাদের মাঝে মাঝে রিভিশন করা দরকার। আমরা এই যে স্মৃতিতে কখন জিনিসগুলো ধরে রাখতে পারি, আমরা দেখি ছাত্রছাত্রীরা অনেক সময় আমি বলে থাকি যে দেখো এই বিষয়টি তুমি মনে রাখবে। 1 নম্বর হচ্ছে ভুলে যাওয়া মানে কি খুব সবসময় ক্ষতিকর? সবসময় কিন্তু ভুলে যাওয়া ক্ষতিকর নয়। উদাহরণ হিসেবে বলি যে জগতে সুখ বেশি না দুঃখ বেশি? অবশ্যই অনেকেই বলে দেয় হ্যাঁ, জগতে দুঃখ বেশি। এবার তাহলে সব দুঃখের স্মৃতিগুলো যদি আমাদের মনে থাকে তাহলে কি আমরা ভালোভাবে কেউ বাঁচতে পারবো?
কেউ বাঁচতে পারবো না। সেজন্য ভুলে যাওয়া সবসময় খারাপ নয়, ভুলে যাওয়া মানে ভালো একদিকে। কিন্তু কতগুলো জিনিস মনে থাকলে আমাদের ভালো, সেগুলো আমাদের আগে স্থির করতে হবে কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর যে জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো মাঝে মাঝে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। তা না হলে, আমি 1 মাস আগে হয়তো একটি জিনিস আয়ত্ত করেছি, তারপরে যত দিন গেছে প্রতিদিনই কিছু কিছু নতুন জিনিস আয়ত্ত করেছি। এখন দেখব যে জিনিসটা 1 মাস আগে তৈরি করেছি আর যে জিনিসটা 1 দিন আগে তৈরি করেছি, এই দুটির মধ্যে পার্থক্য করলে যে জিনিসটি 1 দিন আগে তৈরি করেছি সেটি বেশি মনে থাকবে, যে জিনিসটি 1 মাস আগে তৈরি করেছিলাম সেটি অপেক্ষাকৃত কম মনে থাকবে। তার মানে এই নয় যে আমি 1 মাস আগে যেটা পড়েছিলাম সেটা ঠিকভাবে তৈরি করিনি, এমন নয়। কিন্তু তারপরে যেহেতু নতুন নতুন অনেক বিষয় শিখেছি, তার উপর আরেকটা স্তর, একটা প্রলেপ পড়েছে, সেজন্য মাঝে মাঝে কী করতে হবে না, জানা জিনিস, যেটা শেখা জিনিস, সেটি আরেকবার ঝালিয়ে নিতে হবে, আরেকবার রিভিশন করে নিতে হবে। তাহলে সহজে আমরা এই জিনিসটাকে মনে রাখতে পারবো। সেজন্য আমাদের শিক্ষার সম্বন্ধে একটি ভাবনা ভাবতে হবে। নতুন নতুন জিনিস শেখা যেমন, বিষয় শেখা যেমন জরুরি, তেমনি শেখা জিনিসগুলো যেন ভুলে না যায় সেটি আরও বেশি জরুরি। সেজন্য যারা ভালো ছাত্র হয়, ভালো নম্বর পেতে চায়, তাদেরকে আমি বলি শনিবার রবিবার ছুটির দিন হলেই পুরনো পড়াগুলো আরেকবার করে তারা যেন রিভিশন করে, ঝালিয়ে নেয়, তাহলে তাদের নম্বর বেশি হয়। এবং স্কুলের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, প্রথম সারির ছাত্র বলে আমরা মনে করার কারণ নেই যে এরা অন্য ছাত্রদের চাইতে খুব বেশি বুদ্ধিমান, খুব বেশি স্মৃতিধর। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব তারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে পুরনো জিনিসগুলো তারা ওই ছুটির দিনে বা অন্য অবসর সময়ে তারা ঝালিয়ে নেয়, সেগুলো রিভিশন করে, আরেকবার পড়ে নেয়, জানা জিনিসগুলোকে আরেকবার সে পড়ে। এর ফলে তারা নির্ভুলভাবে খাতায় সেগুলো লিখতে পারে, উপস্থাপন করতে পারে। আরেকটি জিনিস আমরা রামকৃষ্ণ মঠ মিশনের ছাত্রদের মধ্যে দেখেছি, আমরা মাঝে মাঝে শর্ট টেস্ট নিতাম। 1 সপ্তাহ পড়া হলো, 1 সপ্তাহ শেষে আমরা একটি 15 নম্বরের যা যা পড়া হয়েছে, 15 নম্বর 20 নম্বরের একটা পরীক্ষা নিলাম। তাহলে এই 1 সপ্তাহের শেষে একবার তার ঝালিয়ে নেওয়া হলো, আবার আরেক সপ্তাহ পরে। এইভাবে দেখা যাবে রামকৃষ্ণ মিশনের ছাত্রদের, যারা বিশেষ করে ছাত্রাবাসে থাকে, তারা একটা পরীক্ষা দেবার আগে অনেকগুলো পরীক্ষা তারা দিয়ে রেখেছে। স্বাভাবিক যখন তারা নাকি মূল পরীক্ষায় বসছে, সেই সময় তারা যেহেতু আগে থেকে অনেকগুলো পরীক্ষা দিয়ে রেখেছে, অভ্যাস করে রেখেছে, সহজেই তারা উত্তর লিখছে, সহজেই তারা খাতায় নির্ভুল লিখছে, অতএব তাদের নম্বর বেশি আসছে। এর জন্য দরকার হচ্ছে তাহলে প্রথাগতভাবে, অত্যন্ত সুচারুভাবে এই নিয়মগুলো মেনে সেগুলো অনুশীলন করা, চর্চা করা। ওই যে একটি কথা বলে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বারবার অনুশীলন করতে করতে সেই মানুষটা একটা হচ্ছে নিখুঁত জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু বলছে এই প্র্যাকটিসটাও আবার ইমপারফেক্ট প্র্যাকটিস হলে হবে না। বলছে শুধু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট নয়, বলা হচ্ছে পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা কিন্তু আরও বেশি জরুরি, আরও গভীরে গিয়ে এই জিনিসটি ভেবে আমাদের অনুশীলন করার চেষ্টা করতে হবে। শুধু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যেমন আছে, তার চাইতে বেশি পারফেক্ট প্র্যাকটিস। ইমপারফেক্ট প্র্যাকটিস করলে আমরা আমাদের নৈপুণ্য, দক্ষতা সেই চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো না। কিন্তু পারফেক্ট প্র্যাকটিস, সঠিকভাবে এর অনুশীলন প্রয়োজন,
সঠিক অনুশীলন একটি মানুষকে একেবারে নিখুঁত করে তোলে। যাই হোক, পড়া তৈরি করার জন্য দ্বিতীয় যে বিষয়টির উপর আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হলো সহজ ও ছোট ছোট বিষয়গুলিতে মনোযোগী হওয়া। আমাদের ছোট কথাগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না। যেমন নাকি আমি ছাত্রছাত্রীদের বলার সময় বলি, স্বামীজির একটু সুন্দর কথা, বি গুড অ্যান্ড ডু গুড। বি গুড মানে হচ্ছে ভালো হও, অ্যান্ড ডু গুড হচ্ছে ভালো কাজ করো। আপাত দৃষ্টিতে এটা অত্যন্ত সহজ একটা ছোট্ট কথা, কিন্তু কথাটা এই কতগুলো বর্ণ দিয়ে কথাটা হয়েছে, কতগুলো অক্ষর দিয়ে এই কথাটি হয়েছে, এদিক থেকে ছোট হতে পারে, কিন্তু ভাবের দিক থেকে দেখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বি গুড মানে ভালো হও। সারা জীবনে একজন মানুষের ভালো থাকা, এর জন্য তাকে অনেক শক্তির অধিকারী হতে হয়, তবেই আমরা ভালো থাকতে পারি। নাহলে সারা জীবনে কত রকম প্রলোভন আসবে, কত রকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, সেখান থেকে মনে হবে না আমি এই যে সংকল্পগুলো নিয়েছিলাম, স্বাস্থ্য বিধি মেনে চলবো, অধ্যয়নশীল হব, সত্যবাদী হব, পরোপকারী হব, ঐক্যবদ্ধ হয়ে চলবো, এই যে সংকল্পগুলো নিয়েছি, এই সংকল্পগুলিতে অবিচলিত থাকা এক একটা সময়ে পরিবেশ পরিস্থিতিতে খুব কঠিন হয়ে যায়। ওই প্রলোভনের সময়, ওই বিশেষ পরিবেশ পরিস্থিতিতে আমাদের সত্যের প্রতি দৃঢ়তা চলে যায়। এমন কিছু খাবার দাবার এসে গেল, সেখানে লোভ এসে গেল, আমি আমার যে অঙ্গীকার সেটা থেকে বিচ্যুত হয়ে পড়ি। স্বাস্থ্য বিধান আর তখন মেনে চলা হয় না। ছোট ছোট ওই ত্রুটি বিচ্যুতি হতে থাকে। প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী, এ ধরায় স্বর্গ সুখ নিত্য দেয় আনি। যে কথাগুলো আছে এগুলো মনে রাখতে হবে। ছোট্ট ছোট্ট ডেভিয়েশনও যেন না হয়। আজকে একটু আমি শিথিল জীবনযাপন করলাম, পরের দিন আরেকটু শিথিল জীবনযাপন করলাম, এইভাবে দেখা যাবে যে আমার জীবনটা একেবারে শিথিলই হয়ে গেল। সেই জন্য এই দৃঢ় নিষ্ঠা এটি দরকার। যিনি নাকি আদর্শ মানুষ হবেন, মনুষ্যত্বের জন্য যে বিষয়গুলো করণীয় সেগুলোই তিনি করবেন। মনুষ্যত্ব রক্ষার জন্য যে বিষয়গুলো অনুশীলন করা, অনুসরণ করা প্রয়োজন, সেগুলো অনুশীলন করবেন, অনুসরণ করবেন। যেগুলো অনুশীলন করার নয়, অনুসরণ করার নয়, সেগুলো তিনি অনুসরণ করবেন না। সেজন্য বলা হয় অকর্তব্যম ন কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতৈরপি, কর্তব্যমেব কর্তব্যম প্রাণৈ কণ্ঠগতৈরপি। যেটা করণীয় নয় আমি করব না, আর যেটা করণীয় সেটাই করব। প্রাণ চলে গেল, যেটা করণীয় নয় করব না, আবার প্রাণ চলে গেলেও যেটা করণীয় সেটি করব। এই দৃঢ়তা নিয়ে আসতে হবে। যাই হোক, যেটি তাহলে মনে রাখার জন্য, কোনো কিছু মনে রাখার জন্য ছোট ছোট ইউনিটে ভাগ করে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন নাকি আমরা সংস্কৃত কথাই এক এক সময় বলি, সংস্কৃত শ্লোকগুলো সাধারণত 4টি পাদে ভাগ করা হয়, 4টি ভাগে ভাগ করা হয়। প্রথম লাইনে 2টি পাদ, দ্বিতীয় লাইনে 2টি পাদ। কীরকম? শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত মস্তকে, শনৈর বিদ্যা শনৈর বিত্তম পঞ্চয়িতানি শনৈ শনৈ। বলা হয়েছে শনৈ শনৈ মানে ধীরে ধীরে, 5টি জিনিস ধীরে ধীরে করতে হয়। শনৈ পন্থা শনৈ কন্থা, পথ চলতে চলতে ধীরে ধীরে চলতে হয়। শনৈ পন্থা, এইটা একটু আমি চিন্তা করলাম কি না। প্রথম কথাটি বলা হলো ধীরে ধীরে পথ চলতে হবে। দ্বিতীয় কথাটি হচ্ছে শনৈ কন্থা, কাঁথা সেলাই করতে হলে ধীরে ধীরে সেলাই করতে হবে। এই দুটি মিলে একটি পাদ হলো একটি শ্লোকের প্রথম অংশ। 4টি অংশের প্রথম অংশ হচ্ছে তাহলে শনৈ পন্থা শনৈ কন্থা, এই কথাটুকু। শুধু যদি এই শনৈ পন্থা শনৈ কন্থা এটি আমি 5 বার উচ্চারণ করি, দেখব এটি মনে রাখে এমন কিছু কঠিন নয়। এবারে তারপরে দ্বিতীয় অংশটা কি না, শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত মস্তকে।
এই শনৈ পর্বত মস্তকে এই কথাটা হচ্ছে দ্বিতীয় ভাগ শ্লোকের, একটি শ্লোকের 4 ভাগের দ্বিতীয় ভাগ হচ্ছে তাহলে এটা শনৈ পন্থা শনৈ পর্বত মস্তকে। শুধু শনৈ পর্বত মস্তকে কথাটা মনে রাখে এমন কিছু কঠিন নয়। তারপরে তৃতীয় ভাগ চতুর্থ ভাগে কি আছে বলা হচ্ছে, তাহলে প্রথম ভাগ শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত মস্তকে, তৃতীয় ভাগ শনৈর বিদ্যা শনৈর বিত্তম পঞ্চৈতানি শনৈ শনৈ, শনৈর বিদ্যা শনৈর বিত্তম, এটা হচ্ছে তৃতীয় ভাগ। শনৈর বিদ্যা শনৈর বিত্তম 5 বার আমি উচ্চারণ করলাম, শনৈর বিদ্যা শনৈর বিত্তম, এইটুকু মনে রাখে এমন কিছু কঠিন নয়। শনৈর বিদ্যা শনৈর বিত্তম পঞ্চৈতানি শনৈ শনৈ, এই 5টি জিনিস ধীরে ধীরে করতে হয়। শেষ অংশটা এটা, চতুর্থ ভাগ হচ্ছে পঞ্চৈতানি শনৈ শনৈ, এই 5টি জিনিস হচ্ছে ধীরে ধীরে করতে হয়। তাহলে এইভাবে ছোট ছোট ইউনিটে ভাগ করে নিলে দেখা যাবে যে আমার বেশি সহজে একটা জিনিস আয়ত্ত হয়। আরেকটি জিনিস আমাদের মনে রাখার প্রয়োজন হয়, এই পড়াশোনাটা যে বইয়ের টেবিলে বসেই সবসময় পড়া হবে এরকম মনে করার কারণে, আমি চলছি ফিরছি হাঁটছি তখন আমি মনে করার চেষ্টা করব আমি সকালে আজকে কোন অংশটা পড়েছিলাম। সেই সময় এই যে মনে মনে একটা হচ্ছে মনন হচ্ছে, মনে মনে একটা চিন্তন হচ্ছে, এর দ্বারা সেই পড়াটা অনেক বেশি আত্মস্থ হয়, আত্মীকরণ হয়, অ্যাসিমিলেশন হয়। স্বামীজি বলছেন, ইফ ইউ হ্যাভ অ্যাসিমিলেটেড 5 ideas and made them your life and character, you have more education than a man who has got by heart a whole library. কোনো একজন মানুষ যদি লাইব্রেরি সমস্ত বইগুলো মুখস্থ করে ফেলে থাকেন আর তিনি সেগুলো চিন্তনে নিয়ে এলেন না, ভাবনায় নিয়ে এলেন না, কার্যে পরিণত করার চেষ্টা করলেন না, তাহলে সেই বিদ্যা দিয়ে কি কাজ হলো? সেই বিদ্যা মোটেই ফলপ্রসূ হয় না। কিন্তু কেউ যদি 5টি ভাবকে আত্মস্থ করে জীবনে সেটি প্রয়োগ করেন, জীবনে সেটিকে কার্যকর করেন, তাহলে এই ব্যক্তির বেশি শিক্ষা হয়েছে। তাহলে 5টি ভাবকে আত্মীকরণ করে আত্মস্থ করে আমি আপনি যদি সেটি বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করি, জীবনে কার্যকর করার চেষ্টা করি, সেটি হচ্ছে সত্যিকারের শিক্ষা। এটি হচ্ছে বলা হচ্ছে অ্যাসিমিলেশন অফ আইডিয়াস। সেজন্য শুধুমাত্র পড়ার টেবিলে বসে আমি পড়া তৈরি করব এরকমটাই নয়। যখন আমি হাঁটছি চলছি ফিরছি, মনটা তো সঙ্গে সঙ্গে সবসময় যাচ্ছে। আমি তো বলি অনেকটা সময় আমাদের বাথরুমে কেটে যায়, স্নান আদি প্রাতকৃত্য আদি এগুলো করতে গিয়ে। সেই সময় কোন জিনিসটা আমাকে মনে রাখতে হবে, মনে মনে আমি সেটা ভাবতে শুরু করলাম। এতে যে কত জিনিস আমাদের আত্মস্থ হয়ে যায়, আবার স্মৃতিতে চলে আসে। আমরা ট্রেনে যাই, বাসে যাতায়াত করি, চুপচাপ তো বসে আছি, চারদিকে দেখছি, আচ্ছা ঠিক আছে দেখতেও আপত্তি নেই, কিন্তু মনে মনে একটি শিক্ষণীয় বিষয় তুমি আবৃত্তি করতে থাকো, সেগুলোও দেখা যাবে অনেক বেশি সেই সময়ে আত্মস্থ হয়। আমি একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, ডক্টর জলধি কুমার সরকার। তিনি তার অবসর জীবনের বা কর্মজীবনের শেষ দিকে উদ্বোধন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এত ভক্ত মানুষ, এত ভালো মানুষ, বিদ্বান মানুষ। তা আমি জিজ্ঞেস করতাম, তা এই যে এতটা, উনি টালিগঞ্জ এসব জায়গা থেকে উদ্বোধনে আসতেন, তা আমি বলছি যে এই সময়টা তো আপনার মানে অনেকটা সময় তাহলে যায়। বলছি আমি ওই সময়টা বেশি সবচেয়ে কাজে লাগাই। বলছি কী করে এই সময়টাকে কাজে লাগেন? আপনি তো বাসে আসেন, সে গাড়িতেও আসেন না, সে এত লোকজন হয়েছে এর মধ্যে। বলছে না, আমি ওই সময়টায় মনে মনে ওই ঠাকুর মায়ের কোনো একটা ভাব নিয়ে চিন্তা করতে থাকি। কখন যে আমি বাসে উঠলাম আর নামার সময় হয়ে গেল আমি বুঝতে পারি না। কীরকম সেখানেই বসে তার যেন ধ্যান হচ্ছে। যত যত নিশ্চয়তি মনশ্চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়মে তত আত্মন্যেব বশম। যেখানে যেখানে মন চলে যাচ্ছে সেখান থেকে নিয়ে এসে আত্মবস্তুতে সেখানে নিয়োজিত করা, এটি অভ্যাস।
শুধু ধ্যান সমাধি এগুলো হচ্ছে একটি জায়গায় বসে হবে এরকম মনে করার কারণ নেই। আমার মন যেখানে যেখানে যাবে সেখানেই মনকে আমি নিবদ্ধ করে সেখানেও কিন্তু অনেক সময় আমি ধ্যান করতে পারি। সেজন্য কোন কোন জিনিসগুলোকে আমাকে স্মৃতিতে রাখতে হবে, মনে রাখতে হবে, সেগুলো ঠিক করে নিয়ে তাহলে চলতে ফিরতে এবং সেই স্নানাগারে গিয়ে হোক, বাথরুমে গিয়ে হোক, ট্রেনে বসে হোক, বাসে বসে হোক, আমার চিন্তনে কিন্তু নিয়ে আসতে পারি এবং সেগুলো আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি, আত্মস্থ করতে পারি। তাহলে ছোট ছোট ইউনিটে ভাগ করে শেখাটা একটা গুরুত্বপূর্ণ দিক। ফ্রম নোন টু আননোন, জানা জিনিস থেকে অজানা জিনিসের দিকে যাওয়া, বারবার অনুশীলন করতে করতে, চর্চা করতে করতে সেটি আমার আত্মস্থ হয়। তাহলে শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বতমস্তকে, এই দুটি নিয়ে পাদ নিয়ে আলোচনা করতে প্রথমে একটি ইউনিট, প্রথম পাদ নিয়ে আলোচনা করতে পারি বা মনন করতে পারি, তারপর দ্বিতীয় পাদ নিয়ে, এবারে প্রথম দ্বিতীয় দুটিকে একটি ইউনিটে আবার ভাগ করে পড়তে পারি। শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বতমস্তক, প্রথম লাইনটা কয়েকবার উচ্চারণ করলাম, তারপরে দ্বিতীয় লাইন আবার শনৈর বিদ্যা শনৈর বিত্তম পঞ্চৈতানি শনৈ শনৈ। এভাবে কয়েকবার উচ্চারণ করলে দেখব আমাদের জিনিসটি আয়ত্ত হয়েছে, মনে থাকছে। এই শিক্ষণীয় বলা হয়েছিল যে বি গুড অ্যান্ড ডু গুড, এই শিক্ষণীয় বাণীটি আয়ত্ত করতে আমাদের 1 মিনিট সময়ও লাগে না, অথচ কথাটির গুরুত্ব অপরিসীম। কিন্তু এটি শেখার জন্য আমাদের মনোযোগী হতে হয়। বস্তুত সহজ জিনিস আয়ত্ত করার জন্য অনুশীলন প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সহজ কথা না যায় কওয়া সহজে। সহজ কথাও আমরা সহজে বলতে পারি না। সহজ কথা বলাটাও সত্যই যতটা সহজ মনে করি ততটা নয়, কিন্তু এ বিষয়ে আমরা ভীষণ উদাসীন। এই সাধারণ উদাসীনতার কারণে আমাদের বড় পরিণাম ভোগ করতে হয়। যেখানে আমরা 1 মিনিটে একটি ভালো কথা শিখতে পারি, সেখানে আমরা 1 বছরেও একটি ভালো কথা শিখি না। কেন এত বড় একটি আত্মগ্লানিকর কথা আমরা এখানে উত্থাপন করলাম? একটু ভেবে দেখবেন, যে শিক্ষার্থীর বয়স এখন 25 বছর, সে অন্তত 20 বছর নিশ্চয়ই পড়াশোনা করেছে। যদি তাকে বলা হয় 20টি শিক্ষণীয় কথা তুমি স্পষ্ট ও নির্ভুলভাবে সকলকে বলে শোনাও তো, তুমি প্রমাণ করো যে বছরে একটি ভালো কথা শিখেছ। কজন শিক্ষিত মানুষ তাতে সাহস করে এগিয়ে এসে সেই 20টি কথা বলতে পারবে? আমরা এত লেখাপড়া করছি কিন্তু বছরে একটা ভালো কথা শিখছি না, এটাও কিন্তু সত্য, সেভাবে উপস্থাপন করতে পারছি না। কত বড় সময় অপচয় করছি আমরা, অথচ 1 মিনিটে একটা কথা শিখতে পারি, কিন্তু 1 বছরে একটা ভালো কথা শিখি না। আর কজন এই পরীক্ষায় সফল হবে? অথচ সে যে শেখেনি তা নয়, তার হয়ে অন্য কেউ তো পরীক্ষা দেয়নি, বছর বছর পরীক্ষা দিয়ে সে পাশ করেছে, সে 12 পাস করেছে, সে কলেজ যে আরও 3 বছর পড়েছে, তাহলে 12 আর 3 15 বছর সে এখানে পড়াশোনা করেছে, অথচ সে 15টা কথা ভালোভাবে বলতে পারছে না, কারণ সে সচেতন নয়। সে যে শেখেনি তা নয়, এই শেখা বিষয়গুলো সম্বন্ধে সচেতনতা, শেখা জিনিসগুলো যাতে সে ভুলে না যায় সে বিষয়ে সচেতনতা তার জন্মায়নি। সেজন্য এত বড় সে আত্মবিশ্বাসহীনতায় ভোগে, না আমি পারি না, আমি জানি না, আমি বুঝি না, এরকম একটা মনে করতে থাকে। কিন্তু সে যদি ওই চলতে ফিরতে ভাবতে যে এই জিনিসগুলো আমাদের স্মরণে রাখতে হবে, মননে রাখতে হবে, মাঝে মাঝে লিখবে, মানে মাঝে মাঝে সেগুলো বলবে, এটি যদি করে, অর্থাৎ অনুশীলনে নিয়ে আসে, চর্চায় নিয়ে আসে, তাহলে কিন্তু সহজেই সে এগুলো উপস্থাপন করতে পারে। আবার আমাদের বলা হয়েছে যে পরীক্ষা ব্যবস্থা ত্রুটি থাকলে তার ভয়াবহ ফল ভোগ করতে হয় আমাদের।
সেজন্য পরীক্ষা ব্যবস্থা রাখা একান্ত প্রয়োজন। নেলসন ম্যান্ডেলা সাহেব, দক্ষিণ আফ্রিকার সেই স্বাধীনতা সংগ্রামী, তার অদ্ভুত রিয়েলাইজেশন বলবো। তিনি বলছেন এই শিক্ষা নিয়ে একটা দেশ কি করে ধ্বংস হয়ে যেতে পারে যদি ঠিক ঠিক শিক্ষা না হয়। তিনি বলছেন, destroying any nation does not require the use of atomic bombs or the use of long range missiles. It only requires lowering the quality of education and allowing cheating in the examinations by the students. The result is that patients die at the hands of such doctors. Buildings collapse at the hands of such engineers. Money is lost at the hands of such economists and accountants. Humanity dies at the hands of such religious scholars. Justice is lost at the hands of such judges. The collapse of education is the collapse of the nation. He বলছেন, destroying any nation does not require the use of atomic bombs. একটা জাতিকে ধ্বংস করা, একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বলছেন অ্যাটমিক বোম্বের প্রয়োজন নয়। বোম ফেলে একটি জাতিকে ধ্বংস করা প্রয়োজন নেই। যদি ধ্বংস করতে হয় কীভাবে করতে হবে, অথবা বলছেন যে মিসাইল ব্যবহার করে ধ্বংস করার প্রয়োজন হয় না। তাহলে পরমাণু অস্ত্রের দ্বারা একটি জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, পরমাণু অস্ত্রের দরকার নেই, মিসাইলের দরকার নেই, ক্ষেপণাস্ত্রের দরকার নেই। তাহলে কি দরকার? ইট অনলি রিকোয়ার্স লোয়ারিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন। বলছে শিক্ষার মানকে শুধু অবনমিত করো, শিক্ষার মানকে নামিয়ে দাও, শিক্ষা ত্রুটিপূর্ণ করো, তাহলেই দেখবে জাতিটা ধ্বংস হয়ে যাচ্ছে, একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যালাউইং চিটিং ইন দ্য এক্সামিনেশন বাই দ্য স্টুডেন্টস। ছাত্রদের ওই পরীক্ষার গৃহে শুধু নকল করতে দাও, নকল করে পড়াশোনা করবে, ডিগ্রি লাভ করবে, দেখবে এতেই হচ্ছে একটা জাতি ধ্বংস হয়ে যাবে। কত বড় কথা বলছেন। যদি এরকম হয় না, নকল করতে দেওয়া হয়, নকল করে পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়ে যাবে, এর ফলে যে শিক্ষিত মানুষগুলো হবে তারা কেমন হবে বলতে গিয়ে বলছেন, এরকম শিক্ষিত মানুষদের হাতে, এরকম শিক্ষিত অর্থাৎ অর্ধশিক্ষিত ডাক্তারদের হাতে রুগীরা মারা যাবে। পেশেন্টস ডাই অ্যাট দ্য হ্যান্ডস অফ সাচ ডক্টরস। ঢুকে পাশ করেছে এরকম ডাক্তারদের কাছে রুগীরা মারা যাবেই। বিল্ডিংস কলাপস অ্যাট দ্য হ্যান্ডস অফ সাচ ইঞ্জিনিয়ার্স। টুকে পাশ করা ইঞ্জিনিয়ারদের হাতে ব্রিজ ভেঙে পড়বে, এক একটা সৌধ, বাড়ি, ঘর, বাঁধ, এগুলো সব ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে। যদি অ্যাকাউন্টেন্ট হয়, ইকোনমিস্ট হয়, অর্থনীতিবিদ বলে আমরা তাকে স্বীকৃতি দিচ্ছি, এরকম অর্থনীতিবিদ যারা নাকি টুকে পাশ করেছে, যাদের শিক্ষা সম্পূর্ণ হয়নি, অর্ধশিক্ষিত হয়েছে, তাদের হাতে অর্থনীতি সেটি বিপর্যস্ত হয়ে যাবে, অর্থের অপচয় হবে। হিউম্যানিটি ডাইজ অ্যাট দ্য হ্যান্ডস অফ সাচ রিলিজিয়াস স্কলার্স। এরকম ধার্মিক ব্যক্তিত্বের কাছে মানব সভ্যতা মৃত্যু হবে। বলে যে জাস্টিস ইজ লস্ট অ্যাট দ্য হ্যান্ডস অফ সাচ জাজেস। এরকম টুকে পাশ করা বিচারকের হাতে বিচার, সুবিচার হবে না, সেটি অবিচার হবে। দি collapse of education is the collapse of nation. বলা হচ্ছে শিক্ষার এই যে অধোগতি, সেই অধোগতি একটি দেশকে অধোগতিতে নিয়ে আসবে। শিক্ষা ধ্বংস হওয়া মানে একটি দেশ
ধ্বংসোন্মুখ হওয়া, একটি দেশের ধ্বংস হওয়া। সেজন্য যেন আমরা যথার্থ শিক্ষার ব্যবস্থা করি, এরকমভাবে টুকে পাশ করা একটি জাতি আমরা তৈরি না করি। এরপরে বলা হয়েছে যে চাকরি লাভ, শিক্ষার জন্য চাকরি লাভ। কিন্তু আমি বলবো হ্যাঁ, চাকরি লাভের প্রয়োজন রয়েছে, কিন্তু তার আগে দেখতে হবে চাকরির যোগ্যতা আমার আপনার হয়েছে কি না। ওই যে কথাটি বলছিলাম যে ছাত্রছাত্রীদের আমি বিশেষ করে কলেজে গেলে বলি, দেখো মা বাবা তোমাকে এই শিক্ষার জন্য কত অর্থ ব্যয় করেছেন, তার চাইতে সরকার অনেক বেশি অর্থ ব্যয় করেছে। তুমি মাধ্যমিক পর্যন্ত পাশ করেছো, 10 বছর পড়াশোনা করেছো, বলো তো 10টা ভালো কথা বলো। 12 পাস করেছো, 12 বছর পড়াশোনা করেছো, বছরে একটা কথা ভালো শিখেছো বলো। 12টা লাইন তুমি লেখো নির্ভুলভাবে, দেখব কতটা তোমার শিক্ষা হয়েছে। তাহলে এই যে সরকার এত ব্যয় করেছে, মা বাবা গরিব সমস্ত ছাত্রদের, মা বাবাকে অনেক সময় দেখা যায় তারা হচ্ছে জমি জমা বিক্রি করে দিচ্ছে, গরু বাছুর বিক্রি করছে গ্রামের দিকে, তবু তারা ভাবে না আমি আমার ছেলেটিকে মেয়েটিকে ভালো করে লেখাপড়া শেখাবো। কিন্তু এই যে এত ব্যয়বহুল একটা শিক্ষা দেবার চেষ্টা করেছে, রাষ্ট্র চেষ্টা করেছে, অভিভাবক অভিভাবিকা মাতা পিতা তারা চেষ্টা করেছে, কিন্তু সেই ব্যয় যথাযথ ব্যয় হয়নি। সেই ছাত্র ছাত্রী, পুত্র বা কন্যা, সে অর্থের সদ্ব্যয় যাতে হয় সে চেষ্টা সে করেনি, ঠিকভাবে শিক্ষা সম্পন্ন করেনি। 12 বছর পড়াশোনা করে সে একটি দুটি লাইন সঠিকভাবে লিখতে পারছে না। সেই ব্যক্তি কিন্তু চাইছে সরকার যেন তাকে চাকরি দেয়। আমি বলি না, চাকরির জন্য ছাত্রদের চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরি ছাত্রছাত্রীর পেছনে ছুটবে। কারণ সব জায়গায় যোগ্য মানুষের প্রয়োজন রয়েছে। আগে নিজে যোগ্য হও, দেখবে তোমার চাকরির কোনো অভাব হবে না। জগতে কোনো যোগ্য লোক বসে নেই, এটা সত্য। কোনো না কোনো বিষয়ে আমাকে আপনাকে দক্ষ হতেই হবে, তবেই আমাকে আপনাকে কেন মানুষ শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে, কি গুণ আমার আপনার মধ্যে আছে সেটা দেখতে হবে। গুণ থাকলে নিশ্চয়ই মানুষ শ্রদ্ধা করবে, ভালোবাসবে। কিন্তু শুধুই আমি সময় অপচয় করেছি, খেয়ে পরে ফুর্তি করে আনন্দ করে বেরিয়েছি, আমি গুড বাট ফর নাথিং, এরকম গুড ফর নাথিং ছাত্রছাত্রীদের দিয়ে, তরুণ তরুণীদের দিয়ে কিছু হবে না। কিছু না কিছু তাকে দক্ষতা অর্জন করতেই হবে, তা না হলে আমি আপনি ঠিক মানুষই হই না। বলা হচ্ছে সোনার পরীক্ষা হয়, 4টে বিষয়ে পরীক্ষায় পাশ করলে সে খাঁটি সোনা হয়। তেমনি মানুষকেও মনুষ্যত্বের জন্য 4টে পরীক্ষা দিতে হয়। কি কি মনুষ্যত্বের পরীক্ষা? বলে শ্রুতেন, শীলেন, গুণেন, কর্মণা। এই 4টি বিষয়ে যদি আমি আপনি দক্ষ হই, তাহলে আমি আপনি মনুষ্যত্বের পরীক্ষায় পাশ করেছি। যেমন নাকি সোনার পরীক্ষা কি কি? খাঁটি সোনা হিসেবে পরিগণিত হওয়ার জন্য তাকে 4টে পরীক্ষায় পাশ করতে হয়। সেগুলো কি? নির্ঘর্ষণ, ছেদন, তাপ, তাড়নই। বলে যে যথা চতুর্ভি কনক পরীক্ষতে নির্ঘর্ষণ, ছেদন, তাপ, তাড়নই তথা চতুর্ভি পুরুষ পরীক্ষতে শ্রুতেন, শীলেন, গুণেন, কর্মণা। খাঁটি সোনা কিনা তার পরীক্ষার জন্য কি কি করতে হয় না, ঘর্ষণ সহ্য করতে হয়। সোনা চকচক করে, যত বেশি ঘর্ষণ হয়েছে তত সে বেশি
চকচক করছে। নো জেম ক্যান বি পলিশড উইদাউট ফ্রিকশন। এই যে চকচক করছে সোনা, তার জন্য তাকে প্রচণ্ড ঘর্ষণ সহ্য করতে হয়েছে। সেই ঘর্ষণ পেয়ে সে চকচকে হয়েছে, উজ্জ্বল বর্ণ ধারণ করেছে। নির্ঘর্ষণ ছেদন, তাকে কেটে টুকরো টুকরো করতে হয়েছে। তাপ দিয়ে তাকে গলিয়ে তার মধ্যে থেকে খাদ বার করা হয়েছে, তখন সে খাঁটি সোনা হয়েছে। তাড়নই মানে অনেক প্রহার সহ্য করতে হয়েছে। একটা হয়তো সিংহাসন তৈরি হয়েছে, একটা গলার হার তৈরি হয়েছে, একটা মুকুট তৈরি হয়েছে। আমরা দেখব এই 4টে পরীক্ষা অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে, তবে সে একটা সুন্দর মুকুট হয়েছে, একটা গলার হার হয়েছে, একটা সিংহাসন হয়েছে, একটা আংটি হয়েছে, কানের দুল হয়েছে, সোনার অলংকার হয়েছে। এই অলংকার হওয়ার জন্য তাকে অনেকগুলো পরীক্ষায় পাশ করতে হয়েছে। পরীক্ষাগুলো কি? নির্ঘর্ষণ, ছেদন, তাপ, তাড়নই। তেমনি ভালো মানুষ হওয়ার জন্য মানুষকে 4টে পরীক্ষায় পাশ করতে হয়। কি কি? শ্রুতেন, শীলেন, গুণেন, কর্মণা। শ্রুতেন মানে তাকে বিদ্যার চর্চা করতে হবে। শ্রুতি মানে জ্ঞান, জ্ঞান আহরণ করতে হবে। বেদের অপর নাম আমরা জানি শ্রুতি, আর বেদ মানে হচ্ছে জ্ঞান রাশি। এই জ্ঞানের চর্চা করলে আমি আপনি ভালো মানুষ হয়েছি। শ্রুতেন, শীলেন, শুধু বিদ্যা লাভ করলে হবে না, ডিগ্রি লাভ করলে হবে না, মানে যে ভদ্র হতে হবে, মার্জিত হবে, এটা হচ্ছে শীলেন। তাহলে শ্রুতেন, শীলেন, গুণেন মানে স্কিল্ড হতে হবে, কোনো না কোনো বিষয়ে আমার আপনার দক্ষতা থাকতে হবে। যেন এমন একটা অবস্থা হয় যে এই মানুষটিকে ছাড়া এই কাজটা ভালো হবে না, এনাকেই দায়িত্ব দেব। আমরা এই যে বিল্ডিং বানাই, ভালো রাজমিস্ত্রি সবসময় খুঁজি। যখন নাকি ইলেকট্রিক্যাল কাজ দরকার হয়, তখন মনে হয় ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে আমি কাজটা করাবো। সেজন্য যে কোনো কাজের জায়গায় আমাদের যোগ্য মানুষ, দক্ষ মানুষ প্রয়োজন হয়। মূল কথা হচ্ছে যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে হবে। কোনো যোগ্য লোক, কোনো দক্ষ মানুষ জগতে বসে নেই, তার চাকরি নেই, এটা হয় না। তিনি কর্মহীন, এটা হয় না। কোনো উদ্যমী মানুষ কর্মহীন হয় না জগতে। সেজন্য এই উদ্যম, সাহস, ধৈর্য, বল, বুদ্ধি, পরাক্রম, ষড়গুণ ভয়ে ভীত সদা দেবগণ বলা হচ্ছে। এই উদ্যম, সাহস, ধৈর্য এগুলো আমাদের অবলম্বন করতে হবে। এর মধ্যে দক্ষতার কথা বারবার বলছি। কোনো না কোনো বিষয়ে আপনাকে আমাকে দক্ষ হতেই হবে। সেই দক্ষতা অর্জন করলে আমি আপনি মানুষের কাছ থেকে সম্মান পাবো, ভালোবাসা পাবো। যোগ্য হয়ে ওঠা একান্ত দরকার। স্বামীজি বলছেন সেই শিক্ষাই শিক্ষা, যে শিক্ষায় মানুষকে তার পায়ে দাঁড়াতে সাহায্য করে। সে নিজের পায়ে যদি নিজে দাঁড়াতে না পারে, তাহলে সেই শিক্ষা শিক্ষাই নয়। বিশেষ করে কন্যাদের, নারীদের শিক্ষার সম্বন্ধে স্বামীজি বারবার বলছেন যে নারী জীবনের দুঃখ কেন? নারী জীবনের দুঃখ আমরা দেখি, সামাজিকভাবেই দেখি, নারীরা অনেক ক্ষেত্রেই পরাধীন জীবনযাপন করছে। ছেলেবেলায় তারা হচ্ছে পিতার অধীনে, যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে। ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? এই যেখানেই দাসত্ব, যেখানেই পরাধীনতা, সেখানেই দুঃখ। সেজন্য ভালো থাকার জন্য আমাদের অতি অবশ্যই স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। তার জন্য যোগ্যতা লাভ করতে হবে, তার জন্য দক্ষতা লাভ করতে হবে। এগুলো হলে সত্যিকারের শিক্ষা হয়। তাহলে চাকরির জন্য আমাদের চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরি আমার আপনার পেছনে ছুটবে। এমন যোগ্যতা, এমন দক্ষতার অধিকারী হব, যদি হই তাহলে সেখানে আমার ঠিক ঠিক শিক্ষা হয়েছে। তো এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের খুব সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয় বলে আজকে আলোচনা শেষ করব। বলবো আমরা সব জায়গায় দেখছি এত শিক্ষা প্রতিষ্ঠান এখনকার দিনে, বলছে যেন শিক্ষার একটা বিস্ফোরণ চারিদিকে যেন চলছে, কিন্তু দেশের সে তুলনায় কোথায় সেইভাবে উন্নতি হচ্ছে,
একটি সুন্দর কথায় বলা হয়েছে, কতদিন আগে আমাদের দেশে চিন্তাবিদরা চিন্তা করে, বিদ্বজ্জনেরা তারা সমাজের বিধি ব্যবস্থা দেখে তারা মন্তব্য করেছেন যে দেশের ক্ষতি অশিক্ষিতরা বেশি করছে না শিক্ষিতরা বেশি করছে। ভয়ঙ্কর একটি কিন্তু প্রশ্ন। আমাদের দেশের ক্ষতি অশিক্ষিতরা বেশি করছে না শিক্ষিতরা বেশি করছে? ভালোভাবে চিন্তা করলে দেখব আমাদের দেশের ক্ষতি অশিক্ষিতদের চাইতে, তথাকথিত অশিক্ষিতদের চাইতে তথাকথিত শিক্ষিত যারা তারাই বেশি ক্ষতি করছে। সেজন্য বলা হয়েছে, একটি সুন্দর শ্লোকে বলা হয়েছে, সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবলম সরস বিপরীতাশ্চেত সরসত্বম ন মুঞ্চতে। সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবলম। স্বাক্ষর, যারা শিক্ষিত তারা নিশ্চয়ই স্বাক্ষর, তারা সই করতে পারেন, তাদেরকে স্বাক্ষর বলি। বলছে এই স্বাক্ষরেরা, শিক্ষিত লোকেরা যদি বিপরীত আচরণ করেন তাহলে কি হয় না, স্বাক্ষর কথাটার বহুবচন করলে হয় সাক্ষরা, আর সাক্ষরা কথাটিকে বিপরীতভাবে বানান করলে কি হয় সাক্ষরা, তার মানে বিপরীত বানান করলে হয় রাক্ষসা। তাহলে শিক্ষিত মানুষ যদি বিপরীত আচরণ করে তারা রাক্ষস হয়ে যায়। সেজন্য বলে যে সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবলম। এই রাক্ষসদের হাতে পড়লে দেশের ক্ষতি হবেই, দেশ ধ্বংস হবেই। তাহলে এদের হাত থেকে বাঁচাতে হবে। তাহলে কীরকম হতে হবে? বলছে বিপরীত আচরণ করলেও তাদের দ্বারা ক্ষতি হবে না, এমন চরিত্র গঠিত হবে। সেটা কেমন? বলছে সরস হতে হবে। সরসকে যদি বিপরীতভাবে বানান করি, দন্তস্ব র দন্তস্ব, সরস। বিপরীতভাবে বানান করলো দন্তস্ব র দন্তস্ব, সরস। এই সরস হওয়া মানে আসলে মানুষ হওয়া। সরস হওয়া মানেই আসলে হচ্ছে চরিত্রবান হওয়া। শুধু ডিগ্রি নিয়ে পাশ করলাম, এটা দিয়ে নিজেরও কল্যাণ হবে না, জগতেরও কল্যাণ হবে না। মূল কথা যে চরিত্রবান হতে হবে, সত্যিকারের শিক্ষিত হতে হবে, সত্যিকারের মানুষ হতে হবে। এই মানুষ হলে তার দ্বারা কখনো কোনো ক্ষতিকর কাজ কিছু হবে না। তিনি যখন যেখানেই যাবেন সেখানে তার দ্বারা মঙ্গল কর্মের অনুষ্ঠানই হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ এত করে প্রার্থনা করছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মানুষ হওয়ার মধ্যে হচ্ছে সরসত্ব, চরিত্রবান হওয়ার মধ্যে হচ্ছে সত্যিকারের মনুষ্যত্ব। চরিত্রই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে। সেজন্য আমাদের শিক্ষা তখনই সম্পূর্ণ হবে যখন ছাত্রছাত্রীরা চরিত্রবান হবে, যখন তারা নিজেদের উপর দায়িত্ব স্কন্ধে নেবার মতন মানসিকতা সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হবে। আমরা শিশুকাল থেকে এই প্রকৃতির কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, মাতা পিতার কাছ থেকে কত কিছু গ্রহণ করছি। সারা জীবন শুধু গ্রহণ করব, শুধু হাত পাতব। কে হাত পাতে? না, যে ভিক্ষুক সে হাত পাতে। সারা জীবন শুধু দাও 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 দাও, মা বাবাকে বলবো দাও, সমাজকে বলবো, রাষ্ট্রকে বলবো, প্রকৃতিকে বলবো, সবার কাছ থেকে শুধু নেব। এই নেবার মধ্যে, হাত পাতার মধ্যে কোনো গৌরব আছে? ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো গৌরব আছে? কোনো গৌরব নেই। তাহলে কি না, যা নেব তার চাইতে বেশি যেন দিতে পারি। সেজন্য অদ্ভুত সুন্দর প্রার্থনা আছে, জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো
জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। এই ফেরত দেবার জন্য আমাদের যোগ্যতা লাভের প্রয়োজন রয়েছে। এর জন্য আমাদের ভালো ছাত্র হতে হবে। ভালো ছাত্র থেকে ভালো নাগরিক হতে হবে, ভালো মানুষ হতে হবে। তাহলেই হচ্ছে পারিবারিকভাবে আপনি ভালো থাকব, সামাজিকভাবে ভালো থাকব, একটি রাষ্ট্রনীতিগত দিক থেকে ভালো থাকব, আর গোটা বিশ্বজগৎ সুন্দর হবে। মূল কথা, আমাদের দায়িত্বশীল হতে হবে। স্বামীজির কথায় আছে, so long as the millions die in hunger and ignorance, I hold every man a traitor, who having been educated at their expense and pays not a least heed to them. জনসাধারণের অর্থে শিক্ষিত হওয়ার পরে সেই শিক্ষিত মানুষগুলো যদি ওই জনসাধারণের দিকে ফিরে না তাকায়, তাহলে সে বিশ্বাসঘাতক হয়ে যায়, সে দেশদ্রোহী হয়ে যায়। আমরা যারা স্বামীজির ভাবনায় শিক্ষা লাভ করব, মূল্যবোধ সম্পন্ন শিক্ষিত মানুষে পরিণত হব, তাদের সবসময় এই মানসিকতা থাকবে, আমি সমাজ থেকে যা নিচ্ছি তার চাইতে বেশি যেন সমাজকে ফেরত দিতে পারি। এর জন্য যা যোগ্যতা লাভ, যা পরিশ্রম করা প্রয়োজন, সেই যোগ্যতা লাভ করব, সেই পরিশ্রম করব, সেইভাবে আমার জীবনকে, চরিত্রকে গড়ে তুলব। তাহলেই দেশের কল্যাণ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, আমাদের সেই শুভ বুদ্ধি আমাদের সকলের মধ্যে সঞ্চারিত হোক, শুভ বুদ্ধি জাগরণ ঘটুক। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন। মূল্যবোধে ধন্য জীবন ইতিমধ্যেই 6000 বই বিভিন্ন দিকে চলে গিয়েছে 3 মাসের মধ্যে। আরও 2000 এখন আমরা স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস থেকে প্রকাশ করেছি। প্রথম প্রকাশগুলো কৃষ্ণনগর রামকৃষ্ণ আশ্রমের মাধ্যমে হয়েছিল। এখন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস থেকেই এটি প্রকাশিত হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে এগুলো আস্তে আস্তে পাঠানো শুরু হয়েছে। যারা সংগ্রহ করতে চান, আমি বলবো স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসেই যোগাযোগ করুন। নমস্কার, সকলকে শ্রদ্ধা।